স্যার, আজকে অঙ্ক করব না, প্লিজ স্যার। তোমার করুণ আকুতি। সবে ক্লাস 8 পড়ে, এখন থেকেই ফাজলামি চূড়ান্ত। আজকালকার ছেলেমেয়েরা বোধহয় এইরকমই। আমার আগে কোনোদিনও টিউশনির অভিজ্ঞতা ছিল না। নিছক চোখের মাথায় এটা শুরু করি। আজকে 1 মাস পূর্ণ হবে, মাসের 2 তারিখ। বেতন পাওয়ার সময়টাও হয়ে গেছে। জীবনের প্রথম নিজের উপার্জন। ঘটনাটা তাহলে একটু খুলেই বলি। আমার বন্ধু তাজিনের কাজিন হয়। এইচএসসি পরীক্ষা দিয়ে বসে আছি। কি পড়বো না পড়বো এখনও ডিসাইড করিনি। বেকার সময় তো ঠিকমতো কাটছে না। তাই তাজিন যখন বলল ওর একটা ক্লাস 8-এর পড়ুয়া খালাতো বোনের জন্য একটা ভালো টিচার দরকার, আমি কি মনে করে রাজি হয়ে গেলাম। আসলে সময় কাটানোটাই আসল কারণ ছিল। সন্ধ্যার পরে তেমন কিছু করার ছিল না, আর তাছাড়া এখনও টিউশনই করিনি। এই এক্সপিরিয়েন্সটাও তো দরকার ছিল। সব ভেবে রাজি হয়ে গেলাম। প্রথম দিন তাজনি নিয়ে এলো ওর সাথে করে সেগুন বাগিচার তোমাদের বাড়ির সুন্দর দোতলা বাড়ি। ওরা বেশ বেনিদি বড় লোক, দেখলেই বোঝা যায়। গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ। ঢাকা শহরের জামরুল গাছ সচরাচর দেখা যায় না। গেটে দারোয়ান ছিল। তাজিনকে দেখে দরজা খুলে দিল। তারপর নিজেই এগিয়ে গিয়ে একতলায় বেল টিপে দিল। ছোট্ট একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। আমরা ভিতরে গিয়ে বসলাম। সুন্দর করে সাজানো ড্রয়িং রুম। যে গুছিয়েছে বোঝাই যায় তার রুচি সত্যি সুন্দর। দেশ বিদেশের নানা রকম ভাস্কর্য, শোপিস আর পেন্টিং, অনেকগুলো প্লেনের মডেল। আমরা বসার একটু পরেই তমা হাজির। আপু, কেমন আছো? এতদিন পরে। তাজিন ঘাড় নেড়ে বলল, ভালো। এই দেখ, তোর নতুন স্যার নিয়ে এসেছি। অনেক রাগী, তোকে একদম সোজা করে দেবে। তমা বলল, ইনি বুঝি আমার নতুন টিচার? বলে সে কি হি করে হাসি। আমি বেশ ব্যাবাচাকা খেয়ে গেলাম। এটা কি বিপদ রে বাবা, এটা হাসির কি হলো? একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকলো। মহিলা ঘরে ঢুকতেই মনে হলো ঘরের আলো যেন বেড়ে গেছে। প্রচণ্ড সুন্দরী এক মহিলা। কথাবার্তা যেমন সুন্দর তেমনি স্মার্ট। একদম অন্যরকমভাবে কথা বলে, কি মিষ্টি কণ্ঠস্বর। আমাকে পরিচয় করিয়ে দিল তাজিন। ওর বন্ধু থেকে আমাকে মহিলা অনেক প্রশ্ন করলেন। বাড়ি কোথায়, কোথায় পড়ি, কি করি বা কি করেন, একদম ফুল প্রোফাইল। আর কি, আমিও বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিলাম। উনি বেশিরভাগ সময়ই ইংলিশ মেশানো বাংলায় কথা বলছিলেন। বোঝা যায় হাইলি এডুকেটেড। তবে তখনও আমি একটা জিনিস জানতাম না, সেটা পরে জেনেছি। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। আমি সপ্তাহে 4 দিন পড়াবো, ফ্রাইডে অফ। আর দিনগুলো যেদিন খুশি আসতে পারি, তবে সন্ধ্যা 7টার পরে আসলে ভালো হয়। তমা খুব ফাঁকিবাজ, তবে অনেক ব্রিলিয়েন্ট। পড়ানো শুরু করার পরেই বুঝতে পারলাম তমার টিউটার এত ঘন ঘন চেঞ্জ হয় কেন। মেয়েটা একের পরে এক প্রশ্ন করতেই থাকে। তবে আমিও বেশ ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দিই। বকাঝকা করি না। ও গল্প করতে চাইলে গল্প করি। 1 ঘন্টা করে পড়ানোর কথা। বেশিরভাগ সময়ই পড়া শেষ করতে করতে 9:30 বেজে যায়। রাত বেশি হয়ে গেলে তমার আম্মু না খেয়ে যেতে দেয় না। যেহেতু উনি তাজিনের খালা, তাই আমারও আন্টি ডাকা উচিত। উনি এত ইয়াং যে ওনাকে আন্টি ডাকতে লজ্জা লাগে। ওনাকে দেখলে কেউ বলবে না যে ওনার এত বড় একটা মেয়ে আছে। মেরে কেটে ওনার বয়স 24 পার করানো যাবে না। কিন্তু যেহেতু ওনার এত বড় একটা মেয়ে আছে, সেহেতু নিশ্চয়ই 33 কি 34 হবে ওনার বয়স। আমি ওনাকে কোনো রকম সম্বোধন না করেই কথা বলার চেষ্টা করলাম। এতদিন ধরে তোমাকে পড়াচ্ছি, এখনও ওর বাবাকে দেখলাম না। একদিন ফুস করে জিজ্ঞেস করে বসলাম, তমা, তোমার আব্বুকে তো একদিনও দেখলাম না। উনি বুঝি অনেক রাতে বাসায় ফিরেন? তমার সাথে সাথে বই বন্ধ করে বলে, না স্যার, আব্বু তো মেরিন ইঞ্জিনিয়ার। ওনাকে ম্যাক্সিমাম সময়ই জাহাজে থাকতে হয়। তবে আব্বু ছুটি পেলে চলে আসে। 3-4 মাস পর পর আসেন, মাসখানেক থাকেন, আবার চলে যান। এবার 4 মাস পার হয়ে গেল, তাও আব্বু আসে না। বলেছে জাহাজ নিয়ে ডেনমার্কে আছে, ওখানে কি একটা ঝামেলা হয়েছে, আসতে আরও 2 মাস দেরি হয়ে যাবে। এখন বুঝতে পারলাম তোমার আম্মু সবসময় এত উদাস থাকে কেন। জীবনের বেশিরভাগ সময়টাই মহিলার হয়তো এভাবে একা একা কাটাতে হয়। এরপর থেকে কেন যেন আমিও ওনাকে একটু কোম্পানি দেওয়ার চেষ্টা করলাম।
কখনো 7টার আগে গিয়ে হাজির হয়ে যেতাম। উনি হয়তো তখন টিভি দেখতেন বা ড্রয়িং রুম গোছাতেন। বেশিরভাগ কাজই উনি নিজের হাতে করতেন। তমার আম্মুর নাম ছিল টাসরিন। গল্প করতে করতে উনি অনেক কথা বলতেন। ওনার ছোটবেলার কথা, ওনার এক ভাই পাইলট, ওনারা এক ভাই এক বোন। তাহলে তাজিনের মা ওনার কে হন? আমি আর জিজ্ঞেস করিনি। কথা প্রসঙ্গে ওনাকে একদিন জিজ্ঞেস করেই ফেললাম, আপনার বাংলাটা খুব অদ্ভুত, আমি এরকম বাংলা আগে শুনিনি। উনি হেসে বললেন, আমি কি খুব খারাপ বাংলা বলি? আমি বললাম, না না, তা হবে কেন, আপনার বাংলা খুব সুন্দর, আপনার ভয়েস অনেক মিষ্টি, কিন্তু আপনার টানটা যেন কেমন অন্যরকম। উনি হেসে বললেন, কেন, তাজিনের মা বুঝি খুব ভালো বাংলা বলেন? আমি বললাম, হ্যাঁ, আন্টি তো বেশ ভালো বাংলা বলেন। উনি বললেন, হবে হয়তো, ওর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে, তাছাড়া ওরা তো মঞ্জিলে থাকতো না। কথা শুনে কেমন যেন খটকা লাগলো। মঞ্জিল মানে? আমি আর ঘাটলাম না। পরে তাজিনকে ধরলাম, এই শোন, বলতো ঘটনাটা কি? প্রথমে তো ও বলতেই চায় না, পরে একটু একটু করে বলল, আসলে ওরা হচ্ছে নবাবদের একটা ব্রাঞ্চ। শুনে তো আমি আটকে উঠলাম। বলে কি? ওর নানা নাকি 2 বিয়ে করেছিল। বড় ঘরে ছিল তমার মা, আর ছোট ঘরে ছিল তাজিনের মা। তাজিনের মা আবার ওর মায়ের বড় সন্তান। ফ্যামিলিতে প্রবলেমের কারণে ওরা বড় হয়েছে মঞ্জিলের বাইরে, আর বাকিরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতো বড় হয়েছে একসাথে। পরে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায়। ওদের মেন ল্যাঙ্গুয়েজ নাকি উর্দু ছিল। তাজিনের নানা নাকি এখনও উর্দুতে কথা বলে, ভালো বাংলা পারে না। এসব শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। বলে কি? যাই হোক, সেদিন থেকে আমি তোমার মায়ের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। তোমার বেশিরভাগ সময়ই আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত, কাজেই আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো। সেই সময়টা তোমার মা অনেক কথা বলতো আমাকে, ঠিক যেন এক বন্ধুর মতো। ওনার 16 বছর বয়সে বিয়ে হয়ে যায়, 17 বছর বয়সে বাচ্চা। উনি দুঃখ করে বলেন, ওনার অনেক স্বপ্ন ছিল, অনেক লেখাপড়া করার ইচ্ছে ছিল, সেগুলো কিছুই হয়নি। ওনার হাজব্যান্ড বেশিরভাগ সময় শিপে থাকে, ওনাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেছে। আমিও যেন বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। আসলে এত কম বয়সে এত বেশি নারীর সঙ্গে মিশেছি যে হয়তো নারীদেরকে অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। মেয়েরা সবসময় একজন ভালো শ্রোতা খোঁজে, যাকে সব বলতে পারে, আর আমি বাজি রেখে বলতে পারি আমি একজন খুব ভালো শ্রোতা। তখন ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করেছি, কাজের ইংলিশটাও প্র্যাকটিস করা প্রয়োজন। তোমার মা মাঝে মাঝেই ইংলিশে প্রশ্ন করে বসে, আমিও ফটাফট অ্যান্সার করে দিই। আমরা দুজনেই একজন অপরের কোম্পানি খুব পছন্দ করতাম। আমার মনে তখনও পাপ ঢোকেনি, কিন্তু হঠাৎ একদিন একটা ছোটোখাটো ইনসিডেন্ট হয়ে গেল। বিকেলে আমরা বন্ধুরা মিলে রেগুলার ক্রিকেট খেলতাম। সেদিন ক্রিকেট খেলে ঘেমে ঘুমে এসে প্যান্ট মোজা খুলে অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম। এখন তোমাকে পড়াতে যাব। নতুন প্যান্ট খুঁজে দেখি সবগুলো ধুয়ে দেওয়া, এখনো শুকায়নি। কি আর করা, একটা ট্রাউজার আর চপ্পল পরে বেরিয়ে পড়লাম। দরজায় কলিং বেল দিতেই তোমার মা দরজা খুলে দিল। যথারীতি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করছি। গল্পের এক ফাঁকে দেখি তোমার মা আমার দিকে চেয়ে আছে। ওনার দৃষ্টি অনুসরণ করে দেখি আমার কাছে কোনো এক অজানা কারণে একটু হয়ে আছে, এবং তোমার মা সেই দিকে দেখছে। আমি বেশ অস্বস্তি বোধ করলাম, কিন্তু ব্যাপারটা পাত্তা দিলাম না। তোমাকে পড়াতে গেলাম। আমি চা কফি কিছুই খাই না, তাই তোমার আম্মু হয় আমাকে বাদাম পেস্তা মেশানো লস্যি পাঠাতো, নয়তো ফালুদা। তোমার মায়ের হাতের ফালুদা, উফ, অপূর্ব স্বাদ। তোমা পড়তে পড়তে হঠাৎ বলে, স্যার আমি আসছি, বলেই দৌড়। আমি বুঝলাম টয়লেটে যাচ্ছে। আমি বসে বসে পাতা উল্টাচ্ছি। এমন সময় তোমার মা ছোট একটা ট্রে নিয়ে হাজির। তোমার ছাত্রী কই গেল? আমি বললাম আসি বলে দৌড় দিল, মনে হয় টয়লেটে গেছে। তোমার মা ট্রে এনেছে, তার মানে মনে হয় ছোট কাজের মেয়েটা অসুস্থ। এই নাও তোমার ফালুদা আর শরবত। আমি কি মনে করে ওনাকে হেল্প করতে গিয়ে হাত বাড়িয়ে ট্রে ধরতে গিয়ে উল্টে দিলাম গ্লাসটা। নিছক দুর্ঘটনা, কিন্তু গ্লাস উল্টে পড়ল ওনার শাড়ির উপর। উনি লাফিয়ে সরে যেতে গিয়ে গ্লাস ফেলে দিলেন মেঝেতে। ঝনাত করে গ্লাসটা ভাঙলো, শেষে পাটিটাও। তমা দৌড়ে আসলো। আমার মুখটা লজ্জায় কাচুমুচু। তমাও এসে গেছে, ও দরজার কাছে দাঁড়িয়ে হি করে হাসছে। তোমার মায়ের শাড়িতে লেগেছে,
উনি পিছিয়ে গিয়ে বললেন, তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, দেখো পা কাটে না যেন। আমি আর তমা গিয়ে ড্রয়িং রুমে বসলাম। আমার বেশ খারাপ লাগছিল, সরি বলা উচিত। আমি বললাম, তমা তুমি একটু একা একা পড়ো, আমি তোমার আম্মুকে সরি বলে আসি। আমি ওর আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে যাব, এমন সময় দেখি রুমের দরজা আটখোলা, আর উনি চেঞ্জ করছেন। সাথে সাথে উনি আমায় দেখতে পেল। আমি যে কি ভীষণ লজ্জা পেলাম, কিন্তু তোমার মা বোধহয় লজ্জা পায়নি, বরঞ্চ একটা ছোট্ট হাসি উপহার দিল। এই হাসিতে কী ছিল জানি না, তবে কেন যেন মনে হয় আমন্ত্রণের হাসি। আমার কান, নাক, চোখ সব গরম হয়ে গেল। আমি ওই মুহূর্তে ড্রয়িং রুমে চলে এলাম। কিছুক্ষণ কথা বলতে পারলাম না। তোমার মা বেশ কিছুক্ষণ পরে এসে বলল, তোমাদের রুম পরিষ্কার হয়ে গেছে, চাইলে যেতে পারো। আমি ওনার দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না। আমি সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম। পরের দিন যাব না করেও কি মনে করে 7টার আগেই হাজির। তোমার মা যথারীতি দরজা খুলে দিল। আজকে গেটে দারোয়ানকে দেখলাম না, হয়তো কোনো কাজে পাঠিয়েছে। আজকে তোমার মা একটা অফ হোয়াইট শাড়ি পরেছে, অপূর্ব সুন্দরী লাগছে, যেন সত্যিকারের এক রাজকুমারী। একটু সাজুগুজু করেছে, হ্যাঁ তাই তো, ঠোঁটের লিপস্টিক। তোমার মার অপূর্ব সুন্দর চেহারা আমি খানিকক্ষণ অপলক দৃষ্টিতে দেখলাম। তারপর ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তমা বাসায় নেই, ওর মা বলল আজকে ও নানা বাড়ি থাকবে। আমার বুক দুরু দুরু করে কাঁপছিল, তবু আমি সোফাতে বেশ স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম। অন্যদিন তোমার মা আমার অপোজিটে সোফাতে বসে, আজকে আমার পাশে বসেছে। ওনার শরীর থেকে হালকা একটা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক মাদক তার নেশাতে। আজ যে কথাই বলছো না, কি হয়েছে তোমার? আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছি না, তোমার মার দিকে চোখ তুলে তাকাতেও পারছি না, দরদর করে ঘামছি। তুমি সুস্থ আছো তো? বলেই উনি আমার কপালে হাত ছোঁয়ালেন। সারা শরীর যেন বজ্রপাত হয়ে গেল। উনি কপাল, গাল, হাতের পাশ রেখে বেশ কিছুটা সময় ধরে পরীক্ষা করে বললেন, জ্বর নেই তো, ঘামছো কেন? আমি এবার মুখ তুলে তাকালাম। আমার চোখ হয়তো লাল হয়ে গিয়ে থাকবে, মুখ, কান, নাক সব দিয়ে আগুন বেরোচ্ছে। আমার হাত কাঁপছে। এ কি হতে যাচ্ছে? তোমার মা টেবিল থেকে টিস্যু নিয়ে আমার কপালে ঘাম মুছে দেওয়ার জন্য কাছে এলো, একদম কাছে, যেখান থেকে ওনার গরম নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি আমার কম্পিত হাত দিয়ে ওনাকে আলিঙ্গন করলাম, কাছে টানলাম। উনি বাধা দিলেন না, বরঞ্চ টিস্যুটা মেজে ফেলে দিয়ে নিজের হাত আমার ঘাড়ে রাখলেন। আমি তোমার মার মুখের দিকে তাকালাম, চোখে চোখ রাখলাম। সত্যি কি উনি এটা চান? হ্যাঁ, ওনার চোখের ভাষা পড়তে পারছি। চোখের পাতা কাঁপছে না, সেখানে কিছু একটা আছে, এক প্রচণ্ড আহ্বান, এক অপূর্ব তৃপ্তি, এক বহুদিনের আকাঙ্ক্ষা। এই ভাষা আমার চেনা আছে, এর অর্থ আমি বুঝি। উনি এখন এক পিপাসাত মানবী। ওর পিপাসা মেটানো আমার নৈতিক কর্তব্য। কে কার দিকে প্রথম এগোলাম মনে নেই, তবে দুজনেই এক হয়ে গেলাম। একটু পর আমি ওকে ছাড়িয়ে নিলাম, বললাম, এই কি করছো? পাগল হয়েছ? ওর চোখে তখন আগুন জ্বলছে। হ্যাঁ, পাগল হয়ে গেছি, তোমাকে আজকে আমি পেয়েছি। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। দেখি ও রাগ ভুলে আলতো করে হাসলো, বলল, আসো, আমার কাছে আসো, বলে আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে জড়িয়ে ধরলাম। এটা নিজের চোখে না দেখলে হয়তো আমি নিজেই বিশ্বাস করতাম না। আমি এক হাতে ওর রেশমি চুলে হাত বুলিয়ে দিচ্ছিলাম। একটু পর ও বলল, চলো বেডরুমে যাই। এটা বলে ও কাপড় চোপড় হাতে নিয়ে রওনা দিল। আমিও আমার কাপড় চোপড় নিয়ে ওর পিছু ধরলাম। ও বেডরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তার হয়তো আর দরকার ছিল না, কারণ বাসা তো ফাঁকা। আমি ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। 2 দিন পর আমি ইচ্ছে করে 2 দিন পড়াতে গেলাম না। 2 দিন পরে গিয়ে যথারীতি ভদ্রপালকের মতো হাজির হলাম। মনটা অনেকটা সুস্থ হয়েছে। ভয়ে ভয়ে ছিলাম তমা কিছু আঁচ করেছে কিনা। ও কিছুই আঁচ করেনি, ঠিক আগের মতো ফাজলামি করছে, পুরা ফাঁকি দিচ্ছে। আমি ওকে একটা অঙ্ক করতে দিয়ে বেডরুমে চলে গেলাম, ওর মায়ের রুমে। তোমার মা বিছানা ঠিক করছিল, আমাকে দেখে হাসলো, বলল, কেমন আছো? 2 দিন আসলে না সে? আমি আর ওকে কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরলাম। ও নিজেও আমাকে জড়িয়ে ধরে চুমু দিল। তারপর আমার চোখে চোখ রেখে বলল, কাল দুপুরে চলে এসো, তোমার স্কুলে থাকবে।
দারোয়ানকেও ছুটি দিয়েছি। তো গাইস, গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করব সবার খুব 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 ভালো লেগেছে। তাহলে পট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর একটি করে লাইক করে দিন। ধন্যবাদ।